হ্যালো এভরিওয়ান, এখন আমরা পড়ব দ্য গ্রিন হাউস এফেক্ট, লিখেছেন কার্ল ডেনিস। এটি এই কবিতাটির ওপর আমাদের দ্বিতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম ভিডিওটি দেখেছো। এবার পুরো কবিতাটি একটু দেখে নিই। এটি পুরো কবিতাটি একবার দেখে নাও। এবার কবিতাটির উৎস সম্বন্ধে জেনে নিই। কবিতাটি প্রথম প্রকাশিত হয়েছিল 1985 খ্রিস্টাব্দে পোয়েট্রি ম্যাগাজিনের অগাস্ট মাসের সংকলন। এটি ভবিষ্যতের গ্লোবাল ওয়ার্মিং সম্বন্ধে একটি প্রভাবশালী ধারণা আমাদের দিয়ে গেছে। এবার কবিতাটির কেন্দ্রীয় ধারণা সম্বন্ধে একটু জেনে নিই। কবিতাটিতে যা কিছু তুলে ধরা হয়েছে সব ভবিষ্যতের। এখানে কবি বলেছেন যে গ্রিন হাউস এফেক্ট এর ফলে যে আবহাওয়ার পরিবর্তন হবে তা আমাদের প্রাকৃতিক, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সব কিছুকে পরিবর্তন করে দেবে এবং এটি নিয়ে আসবে দারিদ্রতা, ধ্বংস, যেমন প্রাচীন রোম ও কার্থেজে হয়েছে। গ্রিন হাউস কবিতাটি বলা হচ্ছে, আচ্ছা কবিতাটির মধ্যে যে গ্রিন হাউস এফেক্ট নিয়ে আলোচনা করা হচ্ছে সেই গ্রিন হাউস এফেক্টটা সম্বন্ধে একটু জেনে নিই। গ্রিন হাউস এফেক্ট হচ্ছে বাতাসে অবস্থিত গ্রিন হাউস গ্যাস যেমন কার্বন ডাইঅক্সাইড, মিথেন, ওয়াটার ভেপার ইত্যাদির দ্বারা সূর্যের আলোকে আবদ্ধ করে নেওয়া। এর ফলে কি হচ্ছে, বায়ুমণ্ডলের উষ্ণতা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং এই গ্রিন হাউস গ্যাসগুলোর বাতাসে বাড়ছে কি করে, মানুষের কাজকর্মের জন্য, যেমন কাজকর্ম নয়, অপকর্মের জন্য, যেমন বার্নিং ফসিল ফিউলস, ফেলিং ট্রিজ, ইউজিং ভেহিকলস, এটসেট্রা। তো এর মানে কি আমরা এগুলো করবো না? হ্যাঁ করবো, কিন্তু একটি সীমিত মাত্রায়, যাতে আমরা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাতাসে খুব পরিমাণে বাড়িয়ে না দিই এবং এটাকে কিভাবে রিডিউস করা যায় তার জন্য ব্যবস্থা নিই। এই শত শত বছর ধরে এইভাবে অ্যালার্মিং ভাবে, সংকটজনক ভাবে বাতাসে গ্রিন হাউস এফেক্টের জন্য বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাচ্ছে এবং এর থেকে মুক্তি পাওয়ার একটাই উপায় হচ্ছে আমাদের সচেতন হতে হবে এবং আমাদের কাজকর্মকে এমনভাবে নিয়ন্ত্রিত করতে হবে যাতে বাতাসে গ্রিন হাউস এফেক্ট বা গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে না যায়। চলো এবার কবিতাটির সামারি সম্বন্ধে জেনে নিই। কবি বলছেন যে এই ক্রমবর্ধমান উষ্ণায়নের ধারাটা অব্যাহত থাকবে এবং এর পরিণতিস্বরূপ কি হবে, শস্য বলয়গুলো ক্রমশ মেরুর দিকে সরে যাবে এবং সমতল ক্ষেত্র যেখানে চাষবাস হয় সেগুলো ধুলোয় পরিপূর্ণ হবে বা ধুলো ক্ষেত্র বা ধূলিময় ক্ষেত্র হয়ে পড়বে, সেখানে চাষবাস আর হবে না। শুধু তাই নয়, পাওয়ার অর্থাৎ শক্তিশালী দেশগুলো ক্ষমতাহীন হয়ে পড়বে এবং ক্ষমতাহীন দেশ জায়গাগুলো শক্তিশালী হয়ে পড়বে। তিনি বলছেন যে গ্রিনল্যান্ড, আন্টার্কটিকা এগুলো ক্ষমতার কেন্দ্র হয়ে পড়বে এবং তাদেরকে যদিও আমরা নিজেদের স্বার্থের জন্য ব্যবহার করি, তবুও আমরা আগে যা ছিলাম বা এখন যা আছি ধীরে ধীরে আমরা দরিদ্রতর হয়ে যাব। তারপরে কি বলছেন তিনি, যে শহরতলি অঞ্চলগুলো সেগুলো ফার্ম অর্থাৎ কৃষিক্ষেত্র হয়ে উঠবে এবং শহর অনেক দরিদ্র মানুষে ভরে যাবে এবং তারা এতই দরিদ্র হবে যে তারা কার কোনো গাড়ি খরচ বহন করতে পারবে না এবং তারা কাজে যাবে হেঁটে কিংবা ভিড়ে ঠাসা ট্রলিতে করে এবং মানুষ হেঁটে যাবে, রাস্তার পাশে থাকবে কি বাদামের গাছ এবং মানুষের বাড়ির সামনে ফাঁকা জায়গায় ওক গাছ বা শোভা বর্ধনকারী গাছের পরিবর্তে কি থাকবে, শাকসবজি চাষ করা হবে। তারপরে তিনি কি বলছেন, যে ট্যাক্সের, করের পরিমাণটা এত কম হবে যে সরকারি ভবনগুলোর রক্ষণাবেক্ষণ করা যাবে না, সেই জন্য মানুষকে কি ফ্রিতে কয়েক ঘন্টা, মানে প্রতি সপ্তাহে কাজের পর কয়েক ঘন্টা কাজ ফ্রিতে করতে হবে সেই ভবনগুলো রক্ষণাবেক্ষণের জন্য, যদি না তারা চায় যে পাবলিক সিটি হল বা লাইব্রেরি, গ্রন্থাগার এগুলো ধ্বংস হয়ে যাক, যদি না চায় তাহলে এই কাজগুলো তাদের করতে হবে। আবার
ফেডারেল বিল্ডিং যে আমেরিকায় আমেরিকার কার্ল ডেনিস আমেরিকান রাইটার। তো আমেরিকার কেন্দ্রীয় সরকার হচ্ছে ফেডারেল গভর্নমেন্ট নামে পরিচিত। তো এই ফেডারেল গভর্নমেন্টের অফিসগুলো ফেডারেল বিল্ডিং, এবং সেই বিল্ডিং গুলোর যত্ন যদি ধ্বংস তারা যদি না চায় যে ধ্বংস হয়ে যাক, তাহলে তাদেরকে এই বিল্ডিং গুলোরও রক্ষণাবেক্ষণ করতে হবে। এবং তিনি উদাহরণ দিয়ে বলেছেন এই এই রক্ষণাবেক্ষণ করতে ব্যর্থ হওয়ায় কি হয়েছিল, রোমে অনেক মন্দির ধ্বংস হয়ে গেছিল, এবং শহরের ফাঁকা জায়গাগুলো কি হয়েছিল, ভেড়াদের চাষের ক্ষেত্রে, এই চড়ার ক্ষেত্র, অর্থাৎ ভেড়াদের চড়ার ক্ষেত্র হয়ে পড়েছিল। এবং যেখানে মানুষ জড়ো হয়ে রাজনৈতিক আলোচনা করত, শহরের ফোরামগুলো, সেগুলো কি হয়েছিল, তৃণক্ষেত্র হয়েছিল। অর্থাৎ সেখানে তারা ভেড়াগুলো চড়ে বেড়াতো, এই পরিণতি হয়েছিল। এবার তিনি আরো উদাহরণ দিয়েছেন, কি বলেছেন যে আমরা কি হয়ে যাব, কার্থেজ। কার্থেজ হচ্ছে একটি শহর, প্রাচীন ইজিপ্টের কিছু ফিনিশিয়ানদের শহর। সেটাও কি তিনি কি বলেছেন যে আমরা তাদের কাছে, আচ্ছা, এই কার্থেজ বা ফিনিশিয়ানদের শহরটা কি ছিল, ব্যবসা বাণিজ্যের কেন্দ্র ছিল। তো আমরা বলছি আমরা আমাদের ক্ষমতাটা সেই কার্থেজদের কাছে হারিয়ে ফেলবো। আমরা দেখতে পাবো তাদের বিশাল বিশাল নৌবহর, যেগুলো পণ্যদ্রব্যে ভর্তি থাকবে, এবং সেগুলোর সেই পণ্যগুলো আমাদের থেকে অনেক সস্তার হবে। তারপর কি বলছেন তিনি, যে আমরা কোরিয়ান আর্মারা দেখতে পাবো, আমরা আর্মা দেখতে পাবো, যারা কিভাবে বিশ্ব জুড়ে ঘুরে বেড়াবে অবিরত, এবং সেগুলো দেখে আমরা উদাসীন থাকবো। আমাদের কোনো যায় আসে না সেগুলোতে, আমরা আনন্দে বিভোর হয়ে থাকবো। অর্থাৎ কবি বলছেন যে এই আমাদের যে অবিরত বা বিবেচনাহীন কাজের ফলে বাতাসে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বেড়ে যাচ্ছে, এবং পৃথিবী ধীরে ধীরে উষ্ণ হয়ে পড়ছে। সেটাতে আমাদের কোনো কিছু যায় আসবে না। আমরা যা করছি তা করেই যাব। আমরা নিজেদের স্বার্থে মগ্ন হয়ে আনন্দে ডুবে থাকবো। কিন্তু আমরা বুঝতে পারছি না যে এর মাধ্যমে আমরা ধীরে ধীরে নিজেদের ধ্বংস নিয়ে আসছি। আমরা সেলফ ডিস্ট্রাকটিভ পথে এগিয়ে যাচ্ছি। এই কবিতার মাধ্যমে তিনি আমাদের সচেতন করতে চেয়েছেন যে আমাদের গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বাতাসে কমানোর জন্য বা সীমিত রাখার জন্য আমাদের সচেতন হওয়া উচিত এখন থেকেই, নইলে ভবিষ্যতে অনেক বড় বিপদ আসবে। এটি এই কবিতার মাধ্যমে তিনি আমাদের বোঝাতে চেয়েছেন। দ্য গ্রিন হাউস এফেক্ট কবিতাটির ওপর দ্বিতীয় ভিডিও আমাদের এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা কবিতাটির প্রতিটা লাইন ধরে আলোচনা করব।